আচ্ছা, তো পেপার ওয়ান নিয়ে তো লাস্ট উইকে কথা বললাম। যদি কোনো অসুবিধা থাকে রেকর্ডটা আবার শুনে দেখতে পারো, অথবা আমাকে পরবর্তীতেও মেসেজ করতে পারবা, জিজ্ঞেস করতে পারবা। ইভেন কোনো কিছু প্র্যাকটিস করলে সেটাও আমাকে দেখাতে পারবা। তো সেগুলো তোমরা করো। সবাইকে বলতেছি, যারা অনলাইনে আমার সাথে ক্লাস করো তাদেরকে বলছি। আর আজকে পেপার টু এবং শেষ ক্লাস আমাদের। আশা করি এরপর অসুবিধা থাকবে না। তো আমি যে কাজটা করব এখন, আমি পেপার টু নিয়ে কিছুক্ষণ কথা বলবো। পেপার টু টা আসলে কিভাবে দেওয়া দরকার, পেপার টু এর টপিক গুলো নিয়ে আসলে আর ডিসকাশনের প্রয়োজন নেই। অনেক ডিসকাশন করা হয়েছে, অনেক রেকর্ডিংও আছে, তোমাদের কাছে অনেকগুলো রেকর্ডিং এ আছে। আমার চ্যানেলেও তোমরা অনেকগুলো পাবে যদি ডিসকাশনে কিছু দরকার হয়। তাই আমি এখন একটু জাস্ট গাইডলাইন দিব পেপার টু এর জন্য, যে পেপার টু টা আসলে কিভাবে করতে পারো। এবং এরপরে হচ্ছে তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন যদি তোমাদের থাকে, তোমরা সেই কোশ্চেন গুলো আমাকে করতে পারো, সেগুলোর উত্তর আমি দিব। ঠিক আছে? তো অনিমার কাছে অলরেডি একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি দিব পরে। তো তাহলে আমরা যদি শুরু করি আমাদের পেপার টু। আমাদের পেপার টু 28 এপ্রিল হবে, তাই তো? 28 এপ্রিলে যখন আমরা পরীক্ষা দিব, সেই দিন কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা থাকবে। 28 এপ্রিলে কেমিস্ট্রি পরীক্ষা থাকবে, তারপর বাংলা পেপার টু থাকবে। তো কেমিস্ট্রির প্রিপারেশনটা, যাদের যাদের কেমিস্ট্রি আছে তাদের তো কেমিস্ট্রি পরীক্ষাটা দিয়ে তারপর বাংলা দিতে হবে বা পেপার টু দিতে হবে। তো এটা একটা কিন্তু একটু কঠিন ব্যাপার। তবে মাঝখানে যেহেতু কয়েকটা দিন সময় আছে, ওই কয়েকটা দিনে কিন্তু আমরা ফাইনাল রিভিশনটা করার সুযোগ পাচ্ছি। পেপার টু এর রিভিশনের জায়গা কিন্তু খুব বেশি না। 28 এপ্রিল আমরা পরীক্ষা দিচ্ছি বাংলা পেপার টু। পেপার দুই আমাদের একটু দেখে নিতে হবে এখন, একদম লাস্ট মোমেন্টে এসে আমাদের একটু দেখে নিতে হবে যে আসলে কি বাকি, কতটুকু বাকি, কিংবা কতটুকু আমি পারি। আমার অবস্থানটা কোথায়, সবসময় নিজের অবস্থানটা জেনে রাখা ভালো। এবং সেই অবস্থান থেকে আমি আর একটু এগোতে পারি কিনা সেই দিকে চেষ্টা করাটা উচিত। কখনোই ওভার এস্টিমেট করা উচিত না, আবার আন্ডার এস্টিমেটও করা উচিত না যে আমি কিছুই পারি না। এটা ভাবারও কোনো কিছু নাই, আবার আমি সব পারি এটা ভাবারও কিছু নাই। তো একটা নিজের অবস্থান থেকে একটু ভাবার দরকার আছে যে আমি কোন পজিশনে আছি, সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটার মানে মাত্রাটা হবে যে আমি কত বেশিক্ষণ করব। তাহলে সন্ধি, বাগধারা, প্রবচন ও জোড়া শব্দ, এটা একটা টপিক। বাক্য রূপান্তর এবং ক্লোজ পরিচ্ছেদ, যেটাকে আমি বলছি শূন্যস্থান পূরণ। তারপরে থাকতেছে বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন, সরি, প্রশ্ন মানে যেটাকে আমরা বলছি সংক্ষেপে এমসিকিউ। এবং বোধ জ্ঞানের মুক্ত প্রশ্ন ও শব্দার্থ, যেটাকে আমি বলতেছি প্রশ্ন উত্তর ও শব্দার্থ। এই কয়টা জিনিস আমাদের পরীক্ষা থাকবে। এই প্রথম এই চারটা জিনিসকে হচ্ছে সেকশন এ, এটা সেকশন এ তে থাকে। সেকশন এ বি বোঝার দরকার নাই, তবু আমি বলছি এই চারটা থাকে সেকশন এ তে। তারপর থাকবে সেকশন বি, তারপর থাকবে সেকশন সি। তাহলে সেকশন এ বি সি আমরা জানি টোটাল 110 নম্বরের পরীক্ষা, এবং সময় হচ্ছে 1 আওয়ার 30 মিনিটস। তো 1 আওয়ার 30 মিনিটসে আমাদের সবগুলো অ্যান্সার করে আসতে হবে। আমি প্রথমেতেই বলছি যে আমাদের প্রত্যেকটা ফুল অ্যান্সার করাটা আমাদের প্রথম টার্গেট, যে আমাকে সব লিখতে হবে পরীক্ষায়, আমি সব লিখবো। আমি 110 নম্বরের পরীক্ষা, আমি 110 নম্বর 110 নম্বর পরীক্ষা দিয়ে আসবো। এরপর আমার 20 নাম্বার চলে গেল নাকি 25 নাম্বার না 30 নাম্বার চলে গেল, সেটা পরে দেখা যাবে। সেটা আগে চিন্তা না, আগে চিন্তা আমি 110 নাম্বার পরীক্ষা দিতে পারছি কিনা। মাথায় রাখতে হবে পুরো পরীক্ষার কোশ্চেন পেপারটা কিন্তু নতুন, একদম নতুন একটা প্রশ্নের পেপার, প্রশ্নে তোমাকে পরীক্ষা দেওয়া লাগছে। তো সেটা মাথায় রেখে আমাদের দেখতে হবে যে আমরা আসলে কিভাবে রিভিশনটা করতে পারি। দুইটা কাজ এখন আজকে আমি কথা বলবো, দুইটা বিষয় নিয়ে, যে তুমি কিভাবে এখন রিভিশন করতে পারো এবং পরীক্ষার সময় তোমার কি করা উচিত। এটা বাদে আর বিশেষ কিছু বলার নাই। টপিক ধরে ধরে এখন ডিসকাশনের আসলে প্রয়োজন নাই, এবং এত ডিটেলে আমাদের যাওয়ার দরকারও নেই। তো এই পুরোটুকুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু জিনিস মেমোরাইজ করতে পারি এবং কিছু জিনিস মেমোরাইজ করতে পারি না। আমরা মেমোরাইজ করতে পারি সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এই কয়টা জিনিস আমরা মেমোরাইজ করতে পারি। ক্লোজ পরিচ্ছেদ আমরা শূন্যস্থান পূরণ মেমোরাইজ করতে পারি না, কারণ হচ্ছে
কোথা থেকে কোনটা আসবে সেটা আমরা কোনো দিনই জানি না, এবং এটা একটা নতুন থাকবে, একেবারে নতুন থাকবে। হতে পারে আমাদের চেনা টপিক, হতে পারে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলা গান, কিংবা কোন একটি ভ্রমণের গল্প, এরকম কোনো কিছু হতে পারে, বৃক্ষরোপণ মানে গাছ লাগানো, এরকম কোন একটা সিমিলার টপিক কিংবা জানাশোনা কোন টপিকের ভিতর থেকে শূন্যস্থান কোনটা আসতে পারে। কিন্তু কোনটা কিরকম এক্সাক্ট আমি জানি না, এটা জানা পসিবল না। এটা পরীক্ষার সময় তখন তোমাকে করতে হবে। সুতরাং এটা কিছুই করার নাই, একেবারে পড়ারই নাই। তুমি যদি প্র্যাকটিস করতে চাও, কি প্র্যাকটিস করতে পারবা, ওই যে আমি যে সাজেশনটা দিয়ে রাখছি সেখানে বিভিন্ন ইয়ারের কোশ্চেন করতে বলছি শুনে থাকো, সেগুলো তুমি এখন আরেকবার রিভাইজ করতে পারো। যদি সবগুলো পড়া না হয়ে থাকে তাহলে ওগুলো একটু করে দেখতে পারো। এই এটা বাদে শূন্যস্থান পূরণের জন্য কিন্তু আর কোনো কাজ নাই। ঠিক সেম ভাবে সেকশন বি তে যখন যাচ্ছি, একটা প্যাসেজ দেওয়া থাকতেছে আমাদের, যে প্যাসেজটা পড়ে আমাদের 7টা এমসিকিউ দাগাতে হবে। জাস্ট টিক দিতে হবে 7টা এমসিকিউ পড়ে, মানে কোশ্চেন এই অনুচ্ছেদ থেকে খুঁজে বের করে আমাদের এমসিকিউ তে টিক দিতে হবে। এই ক্ষেত্রে সেম জিনিস, আমাদের মুখস্থ করার কিছু নাই, পড়ার কিছু নাই। ইভেন আজকে যদি তুমি বলো যে স্যার আমি আর পড়বোই না, আমার ভালো লাগে না এইসব, এই প্যাসেজ ট্যাসেজ আর পড়তে ইচ্ছা করে না, আর পড়বো না, সেটাও হইতে পারে, সেটাও অসুবিধা নেই। কারণ কি, এখন তুমি যেগুলো পড়বে ওগুলো তো রিপিট আসবে না। আর তুমি আগে অলরেডি পড়ে ফেলছো, অনেকগুলো অনেকগুলো প্র্যাকটিস করে ফেলছো, তাহলে এরপর আর কি করার আছে। এমসিকিউর ক্ষেত্রে যেটা, যদি আগের ইয়ারের কোশ্চেন গুলো দেখো, 2025, 24, 23, 22 এই ইয়ারের কোশ্চেন গুলো দেখো, টপিক গুলো খুব সহজ ছিল। এমন আহামরি কঠিন কোনো টপিক দেয় না, এবং অনেকগুলোর অপশন না, ওই অপশনটা পড়লেই বোঝা যায় যে এটা অপশনটা হতে পারে। মানে প্যাসেজের উত্তর খোঁজার আগেই আইডিয়া হয়ে যায় যে এটার মানে এটা হইতে পারে। অবশ্যই আমরা এইভাবে দিব না, আমরা প্যাসেজ থেকে উত্তরটাকে এনশিওর করেই আমরা দাগাবো, কিন্তু ওই যে দেখা যায় সহজ হয়, সাধারণত এমসিকিউ নিয়ে কোনো কাহিনী করতেছে না, জাস্ট মোটামুটি রিডিং স্কিলটা থাকলে এমসিকিউ পারা যাচ্ছে। যে যদি তুমি আইএলটিএস এর হিসাব করো কিংবা একটা ল্যাঙ্গুয়েজ টেস্টের হিসাব করো, সেই টেস্টে যে হচ্ছে 60% পর্যন্ত পারে, সেই এমসিকিউ এখানে 14 পেতে পারবে। মানে লেভেল 10-এ 6 হইলেই হচ্ছে। তো তাহলে এমসিকিউ আসলে কোনো হেডেক না, এবং এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কিছু নাই। একইভাবে বৈজ্ঞানের মুক্ত প্রশ্ন ও শব্দার্থ, আমি জানি এই শব্দার্থ কথাটা শুনলে অনিমা ওর টেনশনে পড়ে যায়, উমাইমা তো অবশ্যই টেনশনে পড়ে, শেরানো হয়তো বা টেনশনে পড়ে, সবাই টেনশনে পড়তে পারে শব্দার্থ। এবং আমি শব্দার্থ নিয়ে কোনো ক্লাসও নেই, নেই কিছু বলিও নাই, কোনো আমার সাজেশন যেখানে সেখানে কোনো ওয়ার্ড মিনিংও দেওয়া নাই। সুতরাং এইটা কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। এখানে 10 নাম্বার, 10 নাম্বারে আমরা তাহলে কি করব? এটা কি আন্তাজে দিব? আন্তাজে দিয়ে কি আসলে তো পাবো না কিছু, এরকম একটা মন কিন্তু হইতে পারে, মনে কিন্তু এর ফিলটা আসতে পারে। আমি বারবার বলি যে ওয়ার্ড মিনিং এটার কোনো শেষ নাই। এমন সহজ একটা শব্দার্থ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, তুমি এখন বই থেকে খুঁজে বের করে খুবই সহজ একটা শব্দ আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এটা মানে কি, আমি চিন্তায় পড়ে যাবো, আমি খুঁজে বের করতে পারবো না। আমি ইংলিশে রিপ্লাই দিব, আমি বলবো হ্যাঁ এটার মানে তো এইটা। বলবো যে স্যার ইংলিশে বললে তো হবে না, এটা বাংলা মানে লিখতে হবে। মানে এরকম ক্রাইসিসটা কিন্তু হয়, কারণ শব্দ অনেক আছে, অনেক 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 শব্দ আছে, আমরা অনেক অনেক শব্দ প্রতিদিন ব্যবহার করি, যারা নিয়মিত বাংলায় কথা বলি পরিবারে কিংবা জীবনে চলতে, তারা কিন্তু অনেক শব্দ ব্যবহার করি। তো এত শব্দ ব্যবহার করি, প্রত্যেকটার অর্থ এইভাবে মনে করে ওইটার আরেকটা সিনোনিম ওয়ার্ড লেখা এত সহজ না, এটা একটা কঠিন কাজ। তাহলে এখানে 10 নাম্বারের জন্য আমরা তো পড়েছি, এমন না যে আমরা কিছুই করিনি, আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করেছি, আমরা বিভিন্ন পাস্ট পেপার প্র্যাকটিস করেছি, সেখান থেকে কিছু ওয়ার্ড মিনিং আমরা শিখেছি। ওইটুকুর বেশি আসলে আর কোনো এফোর্ট দেওয়ার জায়গা নাই। সত্যি বলছে, এখনো বলতেছি, এখানে ওয়ার্ড মিনিং এর উপর টেনশন নিওই না, একেবারে নিও না। আমি বলতেছি 5টা ওয়ার্ড মিনিং এর মধ্যে মিনিমাম 2টা 3টা তোমার চেনাশোনার ভিতরে থাকবে, মানে তুমি এটা সম্পর্কে জানো। 2টা হইতে পারে একটু, 2টার মধ্যে একটা হইতে পারে তুমি কিছুই জানো না, বুঝতেছই না। আর একটা হইতে পারে যে লাইনটা পরে আইডিয়া করা যাচ্ছে। নর্মালি যখন আমি ইংলিশ পড়ি, ইংলিশে যখন একটা লেখা পড়তেছি, প্রত্যেক সেন্টেন্সে অনেক নতুন ওয়ার্ড পাচ্ছি, সব ওয়ার্ড আমি বুঝতেছি না, বাট সেন্টেন্সটা পড়ে আমি বুঝে উঠতেছি আচ্ছা এটা মানে এরকমটা হতে পারে। আমি বলতে পারো যে স্যার এরকমটা হতে পারে লিখলে তো আপনি মার্কস দেন না। হ্যাঁ, ওইটার মধ্যে মার্কস দেই না, কিন্তু তোমার যখন অর্থটা কাছাকাছি হবে তখন তুমি 1 পাবা, এটা সুনিশ্চিত থাকতে পারো। যে অর্থটা যদি ভুল অর্থ না হয় দাঁড়ায়, আর অর্থটা যদি কাছাকাছি হয়ে ওঠে, বানান যদি ভুলও থাকে কিন্তু কাছাকাছি হয়ে উঠছে অর্থটা, তাহলে তোমাকে 1 দিবে, পার্শিয়াল মার্কিং হিসেবে 1 দিবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি ওই লাইনটা পড়েও ওয়ার্ডটার মিনিংটা কিন্তু
কিছুটা গেস করতে পারবা, কারণ প্যাসেজটা তো এমন আহামরি কঠিন কোনো প্যাসেজ দিবে না। অন্তত যে টাইপের প্যাসেজ গুলো আমি বলছি, এবং 2018 থেকে 2025 এর যে কোশ্চেন গুলো তুমি প্র্যাকটিস করলা, প্র্যাকটিস যদি করা থাকে এই কোশ্চেন অ্যান্সার গুলো, তাহলে এর বাইরে একদম নতুন বিশাল কোনো টপিক আনবে না। আমি মকে বিভিন্ন টপিক দেওয়ার চেষ্টা করেছি, তাহলে আমার মকের টপিক, তারপর তোমার প্র্যাকটিসের টপিক, এতগুলো টপিকের ভিতরে এমন কিছু আসবে না যেটা সম্পর্কে তুমি কিছুই জানো না। এই ভয়টা পাইও না, এই ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবাইকেই বলছি, তোমরা এবং তোমাদের বাইরে যারা আছে তাদের সবাইকে আমি এটা বলছি, এত ভয় পাওয়ার দরকার নাই যে হাই রে প্যাসেজ আমি কিছুই বুঝতেছি না। এই কাজটা করবে না, ক্যামব্রিজ এখন এই কাজ করে না, এবং অতীতেও করে নাই। অতীতে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে প্রশ্ন হয়তো বা কঠিন ছিল, এখনকার থেকে আরো বেশি কঠিন ছিল, কিন্তু এমন হয় না যে কিছুই পারতেছে না, এবং কিছুই পারে না যে স্টুডেন্ট, তোমরা সেই স্টুডেন্টের মতো না। তো সেই জায়গা থেকে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এই প্রশ্ন উত্তরের জায়গাটাও কিন্তু আমরা মেমোরাইজ করতে পারতেছি না, পড়ার তেমন কিছু নাই। আমাদের টেকনিক জানতে হবে, টেকনিক গুলোর কথা আমি একটু বলবো একটু পরে। টেকনিক গুলো জানতে হবে, but সেইভাবে পড়ার কিন্তু কিছু নাই। তাহলে বাকি থাকতেছে এই তিনটা জিনিস। এই তিনটা জিনিসই তুমি পড়তে পারো। বাক্য রূপান্তরের ছোট্ট একটা সাজেশন আছে। বাগধারা, অনেক 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 বাগধারা দেওয়া আছে। সন্ধি আছে, 200-300-200-র মতো ওয়ার্ড আছে। সন্ধিগুলো কি পারা উচিত, প্র্যাকটিস করা উচিত সন্ধির কিছু। আমি যখন সন্ধি ক্লাসগুলো নিয়েছিলাম তখন আমি সন্ধি কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বলেছিলাম যে এই ধরনের সূত্রগুলো বেশি ইম্পর্টেন্ট। ইতি যোগ আদি ইত্যাদি, এই ইতি যোগ আদি ইত্যাদি এইটার সিমিলার যে শব্দগুলো আছে, আমি যদি একটু তোমাদেরকে লিখে দেখাই, যে সন্ধির জন্য যেটা আমার মনে হয় যে ধরনের শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে ইত্যাদি শব্দটা, এই ইতি যোগ আদি ইত্যাদি, এই রুলস এর ভিতরে এইখানে যে রুলসটা আছে, সেই রুলসটার সবগুলো শব্দ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তারপরে ধরো প্রথম যে সন্ধিটা, যে ধরো আশাতীত, আশা যোগ অতীত, আশাতীত একদম প্রথম সূত্র, সরেয়া 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 যে সূত্রটা, এই সূত্রে অনেক শব্দ আছে। এই সূত্রের শব্দগুলো যদি আমরা পারি, এটা একটা ইম্পর্টেন্ট সন্ধি। সন্ধি তারপরে আসে ধর হচ্ছে নিরাপদ, নির্যোগ আপদ, বিসর্গ সন্ধির সূত্র, নির্যোগ আপদ নিরাপদ। তাহলে এই নিরাপদের মতো আরো অনেক শব্দ আছে, নিযোগ উপায়, নিরুপায়। তাহলে এই যে বিসর্গ দিয়ে, নয়রশ্মি বিসর্গ দিয়ে যে গুলো আছে, সেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। কিছু আছে রুলস এর বাইরে, সূত্রের বাইরে কিছু শব্দ আছে, সেখান থেকে একটা তো পাবে, অবশ্যই পাবে। তারপর হচ্ছে আরেকটা শব্দ আছে যে ধরো সম দিয়ে যে শব্দগুলো আছে, অনেকগুলো শব্দ আছে সম দিয়ে। কয়েকটা আছে ধরো যে যদি আমি লিখি সম্প্রতি, সরি, সম্প্রতি শব্দটা, এটার মতো যত শব্দ আছে। তারপর হচ্ছে ধরো আছে সংশোধন, এই সংশোধন এরকম যত শব্দ আছে। তারপরে আছে আরেকটা আছে হচ্ছে হলো গিয়ে ধরো এই যে সঞ্চয়, এই যে এই শব্দগুলো, সঞ্চয় কিন্তু একটু একটা ডিফারেন্ট রুলসে, সংশোধন একটা ডিফারেন্ট রুলসে, মানে সমযোগ ক খ গ ঘ এরকম অনেকগুলো আছে। এই সূত্রটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। তো এই সূত্রগুলো সন্ধিগুলো তুমি প্র্যাকটিস করো। সূত্র দেখে, আমার সূত্র দেখে কিন্তু একটা একটা নোট আছে যেখানে অনেক সন্ধি দেওয়া আছে, সেখানে সূত্র সহ দেওয়া আছে। তো সেগুলো দেখে প্র্যাকটিস করো। এমন প্রেশারটা নিও না যে সব মেমোরাইজ করে ফেলতে হবে, বুঝে করার চেষ্টা করো। ইতি যোগ আদি ইত্যাদি হইলো, অতি যোগ অন্ত অত্যন্ত, অতি যোগ আচার অত্যাচার। তো এখন আমি পারি কারণ আমি অনেকদিন ধরে পড়াই, এটা হতে পারে, কিন্তু তোমরাও পারো, আসলেই পারো, যদি একটু মাথা ঠান্ডা করে এই রুলস গুলোর দিকে দেখো। বিশেষ করে আজকে যে রুলস গুলো আমি দেখাচ্ছি, এই রুলস গুলো একটু প্র্যাকটিস করো। সবগুলো তো করবাই, এগুলো একটু দেখে যাও, ঠিক আছে? তাহলে কমন পেলেও পেতে পারো এখান থেকে। আর যদি কমন না পাও তখন কি করবা সেই কথা পরে বলছি। তো আগে বললাম যে এগুলো পড়ো। বাগধারা, প্রবচন, জোড়া শব্দ, শিওর থাকো যে কিছু অচেনা থাকবে। তুমি বক্সটার দিকে যখন তাকাবা, পরে দেখবা 2-3টা কোনো দিন শোনো নাই আমার কাছে, আমার বইতে, কিংবা আমার ক্লাসে, কিংবা আমার মকে পেপারে কোথাও ছিল না। এরকম 2-3টা আছে। দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, সাথে ভয় পেয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ বক্সের ভিতরে 10টা দেওয়া আছে আর তোমাকে ব্যবহার করতে হবে 5টা। তাহলে তোমার অ্যাকচুয়ালি 5টা লাগবে। তাহলে ওই বক্সে 10টা আছে, ওই 10টার মিনিং তুমি পারো কিনা, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি সেন্টেন্সটা বুঝতেছো কিনা, সেন্টেন্সের লাইনটা পড়ে তুমি আইডিয়া করতে পারতেছো কিনা। তাহলে সেন্টেন্সের লাইনগুলো বোঝা, মানে ওই 6, 7, 8, 9, 10 এর যে কথাগুলো আছে, ওই সেন্টেন্স গুলো তুমি বুঝতেছো কিনা, সেইখানে ফোকাস করবা।
তখন দেখবো অটোমেটিক্যালি তুমি একটু ভাবলেই পেয়ে যাচ্ছ যে কোন জায়গায় কোন নাম্বারটা বসানো যেতে পারে, কোনটা বসালে ভালো হবে। আর পড়ার জন্য ঘটনা হচ্ছে, পড়তে পারো তুমি এখন একটু, কত আর পড়বা বলো, এত কি পড়া যায়? আমি একটা একটা ওয়ার্কশিট আছে যেখানে কোনো কিছু লেখা নাই, জাস্ট সিরিয়ালে অনেকগুলো ভাগ ধারা দেওয়া আছে, ওইটা পড়ো, ওইটার বাদে 500টা পড়ার দরকার নেই। ওইটা পড়ো, ওইখান থেকে রিপিট হবেই হবে, গ্যারান্টি। ওইখান থেকে কিছু না কিছু রিপিট হবে, 2-4টা রিপিট থাকবেই। তো ওইটা পড়ো। বাক্য রূপান্তরে কিছুই বলার নাই, বাক্য রূপান্তর নিয়ে একটু কিছু বলবো, হচ্ছে হলে গিয়ে অনিমার প্রশ্ন ছিল একটা, সেটার আমি উত্তর দিব একটু পরে। এমনিতে বাক্য রূপান্তর হচ্ছে জাস্ট যেটা বইতে আছে কিংবা আমি সাজেশনে দিয়েছি একই জিনিস। তো ওগুলা প্র্যাকটিস করে ফেলো, ওগুলো প্র্যাকটিস করে ফেলা সম্ভব। যদিও 115-20টা আছে, 115-20টা মেমোরাইজ করতে হবে না, সিমিলার টাইপের অনেক সেন্টেন্স আছে, তো ওইগুলো একটা দুইটা প্র্যাকটিস করা থাকলেই তুমি বাকিগুলো বুঝে ফেলতে পারবা যে কিভাবে লিখতে হবে। বাক্য রূপান্তর একই উত্তর অনেক রকম উত্তর হতে পারে, তোমার উত্তর আমার উত্তর নাও মিলতে পারে, বাট কনভার্সেশন, এই কনভার্ট করাটা যদি ঠিক থাকে তাহলে 2 দিয়ে দিবে, যদি অর্ধেক ঠিক থাকে তাহলে 1 দিবে। তার মানে এখান থেকে আমরা নাম্বার পাবো, শূন্য পাবো না, আমরা এখান থেকে নাম্বার তুলতে পারবো, খালি মিনিংটা যেন বদলে না যায় সেদিকে মনোযোগ রাখতে হবে। এই হচ্ছে আমাদের টপিক গুলো। এখন এই টপিক গুলোর ক্ষেত্রে আমরা আসলে কিভাবে পরীক্ষায় এটা দিব, এটা আগে বলি, তারপরে আমরা টপিকের আলোচনায় একটু যাব। তা আমরা আসলে পরীক্ষায় কিভাবে এটা দিব? সবার আগে আমাদেরকে টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাস রাখতে হবে। 1 ঘন্টা 30 মিনিট অলরেডি একটা পরীক্ষা দিয়ে আসছি, যাদের কেমিস্ট্রি আছে তারা অলরেডি একটা কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে ফেলছে। অবশ্যই কেমিস্ট্রি পরীক্ষার একটা ইম্প্যাক্ট আমাদের ব্রেনের ভিতরে আছে, এটা যতই আমরা বলি না কেন ব্রেন সেই ইম্প্যাক্ট নিবেই। তো সেই ইম্প্যাক্টে কিন্তু ব্রেনকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা মানে আমি এবং আমার ব্রেন আলাদা, আগেও বলেছিলাম ক্লাসে। আমি এবং আমার ব্রেনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, একটা ডিফারেন্স আছে। আমি চাইলে আমার ব্রেনকে কন্ট্রোলে আনতে পারি, এবং মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে নিজের ব্রেনটাকে কতটুকু কন্ট্রোলে রাখতে পারে সে। তো আমি চাইলে সে ব্রেনটাকে রাখতে পারি। তো কেমিস্ট্রিতে কি হলো, কোথায় কি হলো, প্রশ্ন নিয়ে ডিসকাশন কিংবা কি দরকার, মানে কি হইতে পারতো, কি ভুল করে আসছে, এগুলো নিয়ে ভাবার তখন দরকারই নাই। সম্পূর্ণ ফোকাসটা বাংলা পেপার 2 এর জন্য। তো বাংলা পেপার 2 এ যখন আমরা দিচ্ছি, আমাদের পরীক্ষার হাতে একদম পারফেক্ট, আমরা যেহেতু আগে পরীক্ষা দিয়ে ফেলছি, পেপার 1 দিয়ে ফেলছি, আমরা জানি পরীক্ষার সেট আপটা কেমন, যেখানে বসে পরীক্ষা দিচ্ছি সেখানে কিভাবে পরীক্ষা হয়, কতক্ষণ, কি টাইম কিংবা ফর্মালিটিস কি সব আমরা জানি। তো পেপার 1 হয়তো আমাদের শিখতে একটু সময় লাগবে, পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু এটা নাই, আমরা আমাদের সেন্টারে বসে পড়লাম এবং আমাদের একদম এক্সাক্ট 1 আওয়ার 30 মিনিট দেওয়া হবে, কোনো ডিস্টার্ব করা হবে না। সাইন কিংবা যত ফর্মালিটিস সেগুলো আগে পরে হবে। ওই 1 আওয়ার 30 মিনিট আমি ফুল টাইমটা পাবো। সেন্টারে অবশ্যই ঘড়ি থাকবে, যে সেন্টারেই থাকি না কেন সেন্টারে ঘড়ি থাকবে, আমরা কোনো ঘড়ি নিয়ে যাব না। তো সেন্টারে যে ঘড়িটা আছে ওই ঘড়িটার দিকে তাকিয়েই আমাদের পরীক্ষাটা দিতে হবে, সবসময় মনে রাখতে হবে টাইম সবচেয়ে বড় ফ্যাক্টর। তো তাহলে আমরা সন্ধিটা করা শুরু করলাম। ধরো আমি জাস্ট দুইটা উদাহরণ দিই, যে তুমি পেপারটা খুললে, অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেই তুমি পেপারটা খুললে, খোলার পরে দেখলা যে একটা সন্দেহ পার হইতেই পারে, ধরো জাস্ট সাপোজ বলতেছি যে তুমি ব্যাপারটা খুলে দেখলা একটা শব্দ তোমার একদম এক্সাক্ট মুখ পড়া নাই, কয়েকটা হয়তো বা চেনা লাগতেছে, দেখতেছো যে তুমি দেবশী রাজস্বী পড়ে গেছো কিন্তু এখানে আছে সপ্তর্ষি, কিংবা মানে এই যে কারাবাস, ধরো কারাবাস দেওয়া আছে এক শব্দ, কারাগার পড়ে গেছে এখানে দেওয়া আছে কারাবাস, ঠিক আছে? তো এরকম টাইপের কিছু হয়তো বা তুমি পড়ে গেছো হচ্ছে দেশান্তর, পরীক্ষা হয়তো বা দেওয়া আছে গ্রামান্তর, মানে এরকম দেওয়া আছে যে শব্দগুলো, এগুলো তুমি কখনো প্র্যাকটিস করো না। তাহলে কি হবে, দেখো, যদি এটা ঘটে তাহলে কি হবে, প্রথমত তোমার যেটা ঘটবে, তোমার কনফিডেন্স লেভেল ফুস একদম নাই হয়ে যাবে। তখনই তুমি প্যাম্পার করবা, তোমার মধ্যে ভয় লাগবে, হায় হায় রে, সন্ধি পারতেছি না, সামনের কোশ্চেনে কি হবে, গড নোস, ঠিক আছে? তো ওইখানে কিন্তু তুমি মেন্টালি একটা শক হয়ে যাবে। তো ওই মেন্টালি শক না হওয়ার কথাটাই আমি সবসময় বলি, এটা কিন্তু আমার লাইফে হয়েছে, ঠিক আছে? আমি একটা মজার গল্প বলে ভিতরে যাচ্ছি। আমার এমনও হয়েছে যে, এটা ফাইনালে না, এমনি স্কুলের পরীক্ষাতে, যে পরীক্ষা একটা সাবজেক্টের আমি পড়ে গেছি আরেকটা সাবজেক্ট, মানে আমি জানতাম না, আমি খেয়াল করিনি আমার টাইম টেবিলে যে সায়েন্সের পরীক্ষা, কিন্তু আমি পড়ে গেছি হিস্ট্রি। আমাদের সায়েন্সের সাবজেক্ট এবং হিস্ট্রি সাবজেক্টের নামটা অনেকটা মিল ছিল, তো মিল থাকার কারণে আমি ভুলে ওটা পড়ে গেছি, ঠিক আছে?
তো তখন আমার টিচার আমাকে বলছিল, আমার এখনো মনে আছে যে টিচার বলছিল যে কি আর করবা, পড়ে যেহেতু আসো নাই আর ভুল হয়ে গেছে, এখন তার কিছু করার নাই, ওটা স্কুলের পরীক্ষা ছিল। বলছে তুমি টার্গেট করো যেন 5 নাম্বারটা তুলতে পারো, ফেল করো না, 5 নাম্বারটা তুলতে পারো। ঠিক আছে। তো এবং সেটাই আমি লাকিলি পাশ করেছিলাম। জাস্ট কারণ পড়া তো ছিল, স্কুল তো করেছিলাম, পড়া ছিল। তো আমি জাস্ট এটা এমনি বললাম এইটা বোঝানোর জন্য যে এরকম সিচুয়েশন হইতেই পারে সন্ধি আমি শূন্য পাবো সন্ধিতে। এমন কিন্তু হয়েছে অনেকে, তোমাদের হয় নাই, তা আমার অনেক স্টুডেন্টের কিন্তু হয়েছে সন্ধিতে সে শূন্য, কিন্তু তার রেজাল্ট কিন্তু ডি কিংবা ই না। ঠিক আছে। ডি হওয়া লাগবে না, শুধু সন্ধি পাঁচটা না পারলেই যে একদম শেষ রেজাল্ট একদম ভ্যানিশ, ব্যাপারটা তা না, কিন্তু এটা খুব ম্যাথমেটিক্যালি কিন্তু ব্যাপারটা কাউন্ট হয়। তো তোমাকে তখনই ভাবতে হবে যে আচ্ছা, সন্ধি পাঁচটায় আমি পারতেছি না, এটা হবে না, আমি কিন্তু বললাম যদি বলে নিছি যে পারতেছি না, আচ্ছা ঠিক আছে তাইলে এখানে একটু বাদ দিই, এটাকে বাদ দিই, এগুলো নিয়ে এখন সময় না কাটাই, আমি দেখি সব বাগধারাতে চলে যাই। এবং আমি তোমাকে এইটা গ্যারান্টি দিতে পারি, তোমরা তিনজন আমার এখন ক্লাস লাইভ করতেছো, তুমি যখন সন্ধি পাঁচটা পারতেছো না দেখে হতাশ হয়ে গেলা, তারপর যখন বাগধারায় গেলা এবং যা দেখলা বাগধারাও পারতেছি না, এরকমটা হয় না, কোনোদিন এরকমটা হয় না। ঠিক আছে। কোথাও কোনোদিন এরকমটা হয় না। তুমি তখন দেখবা বাগধারাগুলো খুব সহজ এবং খুব তাড়াতাড়ি পেরে যাচ্ছ, খুবই পরিচিত বাগধারা, সবই সহজ। যদি তোমার মনে ওই ভয়টা না কাজ করে যে হায় রে আমার কি হবে, আমি তো সন্ধি পারি না, ওইটা যদি তোমার মনে না থাকে, তোমার মনটা যদি শক্ত থাকে যে ওকে যা হবে দেখা যাবে, এটা আমি ফেস করবো, এটা সমস্যা নেই, আমি পরে ট্রাই করতেছি, যাই সামনের দিকে যাই, তখন তুমি কিন্তু বাগধারা অবশ্যই পারবা যদি নার্ভাস না হও। এইটাই পরীক্ষা তোমার। ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু তুমি পারবে। এবং সন্ধিটা কিন্তু আসলে পাঁচটাই সন্ধি থাকবে না, এমন কি এটাও হইতে পারে বরঞ্চ এই যে যে কয়টা শব্দ আমি এখানে লিখে রাখছি এখান থেকে একটা শব্দ পরীক্ষায় আসলো, এরকম কিন্তু অতীতে হয়েছে। ঠিক আছে। তো এখনো যে হবে না এর কোনো গ্যারান্টি নেই। যে এই ইত্যাদি, আশাতীত, নিরাপদ, সম্প্রতি, সংশোধন, সঞ্চয়, হইতে পারে এখান থেকে একটা সম্প্রতি শব্দটাই দেওয়া আছে, কিংবা সম্প্রতি দেওয়া নাই, সম্প্রদান দেওয়া আছে। তাহলে সম্প্রদান আর সম্প্রতি একই রুলসের মধ্যে পড়তেছে। ম আর প থাকলে জাস্ট ম আর প আলাদা করে দিব। তাহলে এইটাও থাকতে পারে, অসম্ভব না। কিন্তু আমি সবচেয়ে খারাপ সিচুয়েশনের কথা বললাম যে এরকম হইতে পারে তুমি পারতেছো না। ঠিক আছে। তাইলে তখন মনটাকে শক্ত করতে হবে, যত কঠিন সময় আসে তখন মানুষের মনটাকে তত বেশি শক্ত করতে হয়, নরম করলে হয় না, কিংবা ঘাবড়ে গেলে হয় না। তো ওইটা তোমরা দেখবা। তো সন্ধিগুলো করলাম, সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এই তিনটার জন্য আগেও বলেছিলাম, আজকে জাস্ট একটু বলে শেষ করতেছি। এই তিনটা টপিকের জন্য তোমার হাতে 15 মিনিট সময় আছে। 15 মিনিট, 15 মিনিটের বেশি কোনোভাবেই এখানে ব্যয় করা যাবে না এই তিনটা জিনিসে। ঠিক আছে। সন্ধি, আমরা জানি সন্ধি আমাদের শব্দ আসবে, এটাকে ভেঙে লিখতে হবে। বাগধারায় শুধু নাম্বারটা লিখতে হবে, যে 7 নাম্বারে লেখা আছে এক মাঘে শীত যায় না, তাহলে 7 নাম্বারে তোমার এক মাঘে শীত যায় না এই কথাটি লিখতে হবে। কথাটি লিখতে হবে না, নাম্বারটি লিখতে হবে। এবং সেটা ইংলিশে লিখতে হবে এবং সেটা কলম দিয়ে লিখতে হবে। তোমরা কিন্তু অনেকে পেন্সিল ব্যবহার করো আমি জানি, পেন্সিলের রিস্ক নিও না প্লিজ, কারণ পেন্সিল দিয়ে তুমি 7 লিখে পরীক্ষা দিয়ে চলে যাবে, পরে আসার পরে মনে করবা হাই হাই ওই 7 তো আমি কলম দিয়ে লিখে আনি নাই, লিখে আসি নাই, কিন্তু উত্তর 7ই ছিল, উত্তর ঠিকই হয়েছে। এখন এটার উত্তর খাতাটা কি দেখা হবে কি দেখা হবে না এটা কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ কোশ্চেনের ইনস্ট্রাকশনের সুন্দর করে লেখা আছে ব্ল্যাক অর ব্লু পেন দিয়ে লিখতে হবে, এবং সেটা জেল পেন না, শুধু বল পেন দিয়ে। তাহলে এতগুলো কন্ডিশন বলা আছে, এরপর কেউ পেন্সিল দিয়ে পরীক্ষা দিয়ে আসলে সেটা কি আসলে খাতাটা ক্যান্সেল হয় কিনা আমি সেটা জানি না, এরকম হিস্ট্রি আমার কাছে নাই। সুতরাং মানে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা কলম দিয়ে লিখবো, সমস্যা কি? আমার যদি 7 লেখার পর মনে হয় যে না 7 উত্তর হবে না 8 হবে, আমি 7টা হালকা করে কেটে দিয়ে পাশে 8 লিখে দিব, কোনো অসুবিধা নাই তো। আমি কাটতে পারি, অসুবিধা কি? একদম কেটে জিনিসটাকে নোংরা করে ফেলবো না, কিন্তু একটু তো কাটা যেতেই পারে। তো এই জন্য কলম দিয়ে দিবা, নাম্বারটা খুব সুন্দরভাবে মেনশন করবা, 7 এবং 1 এর মধ্যে যেন সিমিলার না লাগে। ঠিক আছে। আবার 9টা যেন এত ছোট্ট না হয়ে যায় যে এটা বোঝা যাচ্ছে না, এরকম যেন না হয়। দরকার হইলে তোমার হাতের লেখার ফন্ট যতখানি তার থেকে একটু বড় করে লিখবা। এটা গেল এই বাগধারা প্রবচনের ক্ষেত্রে, বাক্য রূপান্তরের ক্ষেত্রে পড়বে। প্রথমে মাথায় যেটা আসবে যে মাতৃভূমিকে সবাই ভালোবাসে, ডট 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 ডট, মাতৃভূমিকে ডট 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 কোশ্চেন মার্ক। তাহলে তোমার মাথায় আসলো মাতৃভূমিকে কে না ভালোবাসে, তুমি এইটাই লিখবা। আরেকজনের মাথায় আসলো মাতৃভূমিকে ভালোবাসে না এমন কেউ কি আছে, যার মাথায় এটা আছে
সাথে সাথে সে সেটাই লিখবে। মাথায় যেটা আসবে ওটাকে আর কারেকশন করার দরকার নেই, কারণ বাক্য রূপান্তর 100% আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কমন থাকবে। কমন থাকবে মানে হচ্ছে শব্দগুলো ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু প্যাটার্নটা, যেমন এই যে বললাম, মাতৃভূমিকে কে না ভালোবাসে, মাতৃভূমিকে সবাই ভালোবাসে। তাহলে এই যে এই প্যাটার্নটা এই প্যাটার্নের ভিতরেই থাকবে। এই প্যাটার্নটা হলে যে প্যাটার্ন গুলো তুমি প্র্যাকটিস করে যাচ্ছ সেই প্যাটার্নের ভিতর থেকেই থাকবে। সুতরাং বাক্য রূপান্তর গ্যারান্টি কমন। গ্যারান্টি কমন জিনিসে তোমার মাথায় প্রথমে যেটা আসবে সেটাই লিখে ফেলবা। চেষ্টা করবা বাক্য রূপান্তরের কোনো ওয়ার্ড যেন বাদ না যায়। আজকাল খাঁটি জিনিস সহজে পাওয়া যায় না, আজকাল খাঁটি জিনিস পাওয়া কঠিন, কিংবা আজকাল খাঁটি জিনিস দুর্লভ। ঠিক আছে? মানে ওইখানে কোনো ওয়ার্ড যেন খাঁটি শব্দটা বাদ দিয়ে দিলা এটা যেন না হয়, খাঁটি শব্দটা যেন থাকে। মানে কোন একটা বড় সেন্টেন্স যেখানে ওই শব্দটা আসলে ওই চেঞ্জের সময় বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওইটা তুমি বসায় দিবা। তো এটা গেল হচ্ছে বাক্য রূপান্তর। এই তিনটা তোমাকে 15 মিনিটের মধ্যে অবশ্যই অবশ্যই করতে হবে, এবং ঘড়ির দিকে নজর রাখতে হবে। এই তিনটা করবা। সন্ধি বাগধারা করে ফেললে একটু তাকায় দেখবা যে কয় মিনিট গেল, দেখলা যে আচ্ছা 7 মিনিট গেছে, তার মানে আমার কাছে আরো 8 মিনিট আছে বাক্য রূপান্তর করার জন্য। কিংবা 10 মিনিট গেছে, তাহলে বাক্য রূপান্তর 5 মিনিটে করতে হবে। এইভাবে টাইম বারবার ঘড়ির দিকে দেখতে থাকলে তো আর লেখা হবে না। দুইটা অংশ করার পরে দেখলা, মানে ডিউরেশনটা, এই টাইমিংটাকে তুমি কন্ট্রোলে রাখলা যতটুকু সম্ভব। এরপর তুমি বাক্য রূপান্তরে চলে গেলা। আগেই বলেছিলাম এটা দুইটা জিনিস ঘটতে পারে তোমার সাথে, হতে পারে এটা সহজ, হতে পারে এটা কঠিন। এই দুইটার বাইরে কিছু হবে না। মোটামুটি সহজ মোটামুটি কঠিন বলে আসলে কিছু নাই, থাকতে পারে। কিন্তু তোমার কাছে ওইটা দেখে সহজ মনে হতে পারে কিংবা কঠিন মনে হতে পারে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যদি সহজ মনে হয় তাহলে তখনই করা শুরু করে দিবা, যদি কঠিন মনে হয় তাহলে এটাকে পেন্ডিং করে দিবা। সহজ হলে তখনই লিখবা এবং সময় নিবা। ম্যাক্সিমাম সময় নিবা হচ্ছে তুমি 15 মিনিট, ম্যাক্সিমাম আমি বলতেছি, কিন্তু এর আগে শেষ করার চেষ্টা করতে হবে। তোমার কাছে সহজ মনে হচ্ছে যেহেতু, আর কঠিন হলে এটাকে পজ দিলা, এটাকে পেন্ডিং করলে, এটা তো তোমাকে এইটা জিনিসটাকে ডিটারমাইন করতে হবে উইদিন এ মিনিট। জাস্ট তুমি ওর দিকে তাকাবা, একটু বক্সের দিকে তাকাবা, শব্দগুলো দেখবা, লাইনগুলো একটু দেখবা, দেখেই তুমি বুঝবা আচ্ছা এটা কি নিয়ে লেখা আছে, মঙ্গল গ্রহ নিয়ে লেখা আছে, কিংবা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে কিভাবে জিনিসপত্র বানানো হচ্ছে, কি কি শব্দ এগুলো তুমি শুনোই না, এরকম এরকম লাগতেছে। তার মানে এটা তোমার কাছে কঠিন। দেখতেছো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কিংবা দেখতেছো পদ্মা নদীতে, কিংবা মেট্রো রেল। মেট্রো রেলের টপিক আসবে না, কিন্তু জাস্ট বললাম, ধরো বাংলাদেশের একটা নদী নিয়ে লিখলো, কিংবা বাংলাদেশের একটা গান, একটা পিঠা, নবান্ন উৎসব। তাহলে একটু শব্দগুলো একটু পরিচিত আছে, কারণ এরকম টপিক আমরা আগে করেছি। তখন হইতে পারে এটা সহজ। বক্সের দিকে একটু তাকালা, বক্সের শব্দগুলোর দিকে তাকালা, এইভাবে দেখে তুমি ডিটারমাইন করবে উইদিন এ মিনিট, 1 মিনিটের মধ্যে একটা ডিসিশন নিতে হবে যে এটা সহজ না কঠিন। সহজ হলে তাৎক্ষণিক ওটা করা শুরু করবা। 15 মিনিট সময়, 10টা শূন্যস্থান পূরণের জন্য 15 মিনিট সময়, কারণ এখানে 20 মার্কস, অনেক বড় একটা মার্ক। তো এই মার্কসটাকে আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা তুলতে পারি। তো তাহলে এই 15 মিনিট আমার হাতে টাইম আছে, তার মানে আগে 15 মিনিট ছিল, এখন আরো নতুন 15 মিনিট আমি অ্যাড করলাম। তার মানে 30 মিনিট শেষ হয়ে যাবে আমার পরীক্ষা। এরপরে সেকশন বি এবং সেকশন সি এর জন্য আমাকে হাতে 1 ঘন্টা সময় থাকবে। তো গেল। যাওয়ার পর আমরা এমসিকিউ তে যাবো। এমসিকিউ নিয়ে কোনো ডিটারমাইন করার কিছু নাই। আচ্ছা এমসিকিউটা কি সহজ না কঠিন, ইভেন আমি তোমার কাছে এটাও জানতে চাবো না যে কি টপিক আসছে। তুমি যদি আমাকে পরীক্ষা দিয়ে এসে বলতে না পারো যে স্যার এমসিকিউ টপিকটা জানি কি ছিল ভুলে গেছি, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে তুমি 7টা এমসিকিউ দাগা দিয়ে আসছো কেন, এটা হচ্ছে আমার ডিমান্ড। যে তোমাকে 7টা এমসিকিউ অবশ্যই দাগা দিয়ে আসতে হবে, অবশ্যই কলম দিয়ে, এবং কাটাকাটি না করে। এ মনে হলে এ, বি মনে হলে বি, এ বি সি সব কেটে তারপরে দিতে দিচ্ছ, এরকম করো না, এটা আসলে ভালো দেখায় না। এবং এটা সমস্যা, এটা দরকার নেই। তুমি একটু ভেবেচিন্তে এখানে ফাইনাল অ্যান্সারটাই দাগাবা। তো তাহলে 10টা এমসিকিউ, এই 7টা এমসিকিউর জন্য তুমি সর্বোচ্চ 10 মিনিট সময় নিতে পারবা। বলতে পারো স্যার 7টা 10 মিনিটের কঠিন ব্যাপার, কারণ অনেক বড় প্যাসেজ থাকে। আমি জানি অনেক বড় প্যাসেজ থাকে, কিন্তু আমরা জানি কোথায় কোথায় কোন কোন উত্তরগুলো কোন জায়গায় থাকবে। আমাদের 7টা প্যারাগ্রাফ থাকবে অথবা 6টা প্যারাগ্রাফ থাকবে, এবং সিকোয়েন্সটা খুব একদম ঠিকভাবে থাকবে, প্রত্যেকটা প্যারাতেই প্রত্যেকটার উত্তর থাকবে সিরিয়ালি। তো এটা আমরা আসলে বের করতে পারবো, একটু তাকালেই বের করতে পারবো। তো সেই জায়গা থেকে 10 মিনিটে এটা পসিবল। তাহলে দেখো, 15 মিনিট, 15 মিনিট এবং পরে 10 মিনিট, আমরা 40 মিনিটে আমাদের পরীক্ষার একটা বড় অংশ শেষ করে ফেলছি। আমাদের হাতে আছে আর মাত্র 50 মিনিট। 50 মিনিটে আমাকে প্রশ্ন প্রশ্ন উত্তর এবং
এই ওয়ার্ড মিনিং লিখতে হবে। এটা এনাফ টাইম, খুবই এনাফ টাইম, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা পসিবল। 50 মিনিট খুবই সুন্দর টাইম। এখন যদি এইটা হয়ে থাকতো যে ব্যাপারটা, যে তুমি আসলে এটাকে কঠিন বলে পেন্ডিং করে আসছিলা, এখানে করো নাই, সেই ক্ষেত্রে দেখো 15 আর 10 25 মিনিট, তুমি 25 মিনিটে করলা কি, সেকশন এ সবকিছু করছো এবং এমসিকিউ করে ফেলছো। এখন আর তোমার কাছে আছে 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিটে তোমার করতে হবে শূন্যস্থান পূরণ এবং কোশ্চেন আনসার। এখানে তোমাকে এসে ডিসাইড করতে হবে যে শূন্যস্থান পূরণ এবং কোশ্চেন আনসার আমার বাকি, আমার হাতে আছে 1 ঘন্টা 5 মিনিট। তাহলে তোমাকে কি করতে হবে, এই সময় আসলে ডিসিশনটা নিতে হবে যে শূন্যস্থানের পূরণের জন্য আসলে তুমি কতটা সময় ব্যয় করতে চাও। কারণ শূন্যস্থান পূরণে 20 নাম্বার লাগতেছে কঠিন, তো তাইলে তুমি কতটা সময় ব্যয় করতে চাও। আর এই 20 নাম্বার ঠিক আছে, আর ওখানে কোশ্চেন আনসার এক একটা কোশ্চেনে 6 মার্ক, তাহলে তুমি যদি 3টা কোশ্চেন লেখো তাহলে 18 মার্কস তুমি অ্যান্সার করতেছো। 3টা কোশ্চেন ঠিক আছে, 3টা কোশ্চেন লিখতে তোমার 15 মিনিট সময় লাগবে। তা 15 মিনিটে তুমি 18 মার্কের অ্যান্সার করতেছো, যেখান থেকে তুমি একদম শিওর যে কম করে হলেও সেখান থেকে তুমি 10 থেকে 12 পাবে। 10 12 তুমি অবশ্যই পাবে, 12 তুমি পাবেই। তাহলে এখানে 18-র মধ্যে 12 পাচ্ছ, ওই যে টাইমে, ওই টাইমটাকে কি আসলে ক্লোজ পরিচ্ছেদের জন্য ব্যবহার করা ঠিক হবে না ভুল হবে? আমি তো বলতেছি না যে তুমি অ্যান্সার করবে না, অবশ্যই অ্যান্সার করতে হবে। তবে তুমি এটা ভাববে যে এখানে তুমি কয়টা করে তারপর এটা এটা করতে যাবে, নাকি তুমি 1 ঘন্টা 5 মিনিট আছে, আচ্ছা তাহলে আমি আগে ক্লোজ প্রসেসটা করা শুরু করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে সেই ক্ষেত্রে তুমি করতে পারো। মাথায় এটা রাখবে যে আমি 15 মিনিট পর্যন্ত সময় ব্যয় করব, কঠিন হলেও 15 মিনিট পর্যন্ত ব্যয় করব। কারণ তুমি 15 মিনিটের মধ্যে কঠিনটা দেওয়ার চেষ্টা করলে এবং দেখলা যে তুমি 7 8টা লিখে ফেলতে পারছো, 6টা 7টা লিখছো। 6 7টা লেখার পর তার মানে কি 7টা লিখছো, আর তিনটা একটু কষ্ট করে বের করলেই তো হয়ে যাচ্ছে। এর জন্য তুমি আরো 5 মিনিট কি ব্যয় করবা? তাহলে তো তোমার ওইদিকে টাইম কমে যাচ্ছে, এখানে 45 মিনিট হয়ে যাচ্ছে কিংবা 40 মিনিট হয়ে যাচ্ছে। এইটা কিন্তু তোমাকে খুব সতর্কভাবে দেখতে হবে। এইখানে এসে আমার স্টুডেন্টরা ধরা খায়, আমি দেখছি ইন পার্সন পরীক্ষা নিতে গিয়ে, যে ওরা এই ক্লোজ প্যাসেজে অনেকটা সময় ব্যয় করে। আমি মানে ফালতু ফালতু খুব শূন্যস্থান পূরণ দেই, ওদের রাগ লাগে ঠিক আছে, এবং ওরা সময় নষ্ট করে ফেলে। তো ওই সময়টা যেন নষ্ট না হয় সেই জিনিসটা দেখতে হবে। এখানে তুমি 15 মিনিট দিলা, 7টা পারলা আর 3টা বাকি আছে, আচ্ছা যাই হোক, তখনই তুমি এখানে কোশ্চেন আনসার কাজ শুরু করে দিবা, কারণ হাতে 50 মিনিট আছে মাত্র। এখানে তুমি চেষ্টা করবো, এখানে 3টা শূন্যস্থান পূরণ বাকি আছে, তাহলে আগে আমি এইটা করে নেই, এটা যত দ্রুত করি হাতে, লাস্টের 10 মিনিট আমি হাতে রাখবো, তখন এটা ট্রাই করবো। এভাবে করে এই শূন্যস্থান পূরণ এবং এমসিকিউ এই কোশ্চেন আনসার এই দুইটাই যেন তুমি লিখতে পারো, সেটাতে তোমার টাইমিং শিওর করতে হবে, ঠিক আছে? যাই হোক, আমাদের লেস দেন 1 মিনিট, আমরা আবার রিজয়েন করব 9:50-তে, ঠিক আছে? তো 9:50-তে রিজয়েন করে তোমাদের প্রশ্নগুলো যদি থাকে প্রশ্নগুলো আমাকে